অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রত্যেকে জানি যে এসএসসি প্রত্যেকবার একটা করে ভ্যাকান্সি বার করে, যেটা থাকে জিডি মানে জেনারেল ডিউটি পোস্টের জন্য। যতদূর পর্যন্ত আমরা নিউজ ঘেটে জানতে পেরেছি যে অলমোস্ট 2025-এর নভেম্বরে এন্ডের দিকে 1 লাখ ভ্যাকান্সি বার করতে চলেছে এসএসসি জিডি। তাতে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, আসাম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসএফ অ্যান্ড এসএসবি। তো আজকে প্রবাবলি ভ্যাকান্সি গুলো সম্বন্ধে আর একটু সিলেবাস গুলো সম্বন্ধে তোমাদেরকে বেসিক আইডিয়াটা দেব। কি রয়েছে? আমরা যদি এই ভ্যাকান্সির দিকে তাকাই, তাহলে প্রথম কথা, একটা জব পেতে গেলে কি কি লাগে এটাই হলো প্রথম প্রশ্ন। জব পেতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ এসএসসি জিডির এক্সাম ক্র্যাকের জন্য ভাবে, তাহলে প্রথম কথা তাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট, এই দুটোতে পাশ করতে হবে। সাথে সাথে এক্সামেও পাশ করতে হবে। তারপর থাকবে মেডিকেল। প্রথমে থাকবে তোমাদের এক্সাম। এক্সামের আগেও আরো একটা জিনিস থাকবে, সেটা কি? ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপ করতে গেলে অনেকেই কনফিউশনে থাকে যে কোন পোস্টটা আগে দেব বা দেব কিনা। তো সেক্ষেত্রে বলে রাখি, দেখো, যে সিলেকশনটা হয় সেই সিলেকশনের বেস থাকে হচ্ছে নাম্বার। তো নাম্বার যদি ভালো থাকে তাহলে তোমরা যে কোনো ভালো পোস্ট পেয়ে যেতে পারো। আর নাম্বার যদি একটু কম থাকে তাহলে তোমার ইচ্ছা মতো হবে না, কিন্তু তাদের ইচ্ছা মতো তুমি ওভারঅল একটা জব পেয়ে যাবে। যেমন আমি যে পোস্ট গুলো তোমাদের এখানে দেখিয়েছি, এর ভেতরে যদি আমাকে জিজ্ঞাসা করো সব থেকে ভালো পোস্ট কোনটা হবে, তাহলে সেটা হতে পারে এসএসএফ। এসএসএফ এর এই পোস্টটা কিন্তু খুব সুন্দর একটা পোস্ট। কারণ কি? এই পোস্টটার তোমরা যদি পাও, এটাতে ট্রেনিং প্রত্যেকেরই সেম হয়, তবে এটা একটা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ভেতর পড়ছে। তো এটার একটা আলাদা রুতবা কিন্তু রয়েছে। এরপরে সেকেন্ড চুজে আরো একটা ভ্যাকান্সি আসে, যেটা এখানে দেওয়া নেই, এনআইএ বলা হয়। তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা তোমাদের সেকেন্ড অপশন হতে পারে। তারপরে থার্ড অপশনে কি দিতে পারো? থার্ড অপশনে দিতে পারো সিআইএসএফ। সিআইএসএফ আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ডিউটি করে। এর পরবর্তীতে পরপর দিয়ে দিতে পারো, যেমন বিএসএফ, আসাম রাইফেল, আইটিবিপি, সিআরপিএফ। তবে এক্ষেত্রে কিছু কিছু চুজিং আছে, যেমন যদি একটা রিল্যাক্সিং ডিউটি চাও, কোনো তেমন ঝামেলা ছাড়া, তাহলে অবশ্যই এসএসএফ বা এসএসবি দিতে পারো। যেহেতু এসএসবি নেপাল বর্ডারে থাকে, সুতরাং অতটা প্রেসার থাকে না, তবে ডিউটি তো করতেই হবে যেহেতু তুমি আর্ম ফোর্সে আসছো। আর বিএসএফ আর সিআরপিএফ এগুলোকে একটু পরের দিকে রাখার চেষ্টা করবে, কারণ কি এগুলোর ডিউটি একটু বেশি টাফ হয় বাকি ফোর্স গুলোর থেকে। আহ এছাড়া সিআইএসএফ এর ডিউটি আট আট ঘন্টা হয় বা 12 ঘন্টা পর্যন্তও টানে। যদি না কোনো স্পেশাল কেস হয় তবে বেশি ডিউটি করতে হয় না। হ্যাঁ, তবে যদি ছুটি কাটাতে চাও সেক্ষেত্রে কিন্তু সিআইএসএফ এর ছুটিটা একটু কম। অলমোস্ট বছরে 45 দিন ছুটি পাবে। সেক্ষেত্রে বাকি ফোর্স গুলোই অলমোস্ট 75 দিন ছুটি। মাইনার দিক থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে অবশ্যই আমি বলবো আইটিবিপি বা সিআরপিএফ এর দিকে যেতে। কারণ কি, আইটিবিপি তে প্রচুর অ্যালাউন্সেস থাকে, আর সিআরপিএফ এও প্রচুর অ্যালাউন্সেস থাকে, যার জন্য প্রচুর মাইনা কিন্তু তুমি পাবে। এত মাইনা পাবে যে যেটাকে রাখতে গেলে ইন্ডিয়ান গভর্নমেন্টকেই তোমাকে আবার ইনকাম ট্যাক্স পে করতে হবে। তো যাই হোক, সেটা পরের কথা। ওভারঅল আমাদের এখন একটা টার্গেট কি? একটা চাকরি পাওয়া। তো এই ছিল পোস্ট গুলো সম্বন্ধে বেসিক ধারণা। বিএসএফ তোমরা জানো, বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারে থাকে। আসাম রাইফেল নর্থ ইস্টে থাকে। আইটিবিপি তিব্বতে বর্ডারে থাকে, যেগুলো বেশিরভাগই হিল এরিয়াতে। তো এইভাবে পরপর ভ্যাকান্সি গুলো ফিল আপ করবে।
তো নেক্সট যাওয়া যাক এবার সিলেবাসের দিকে। আমরা যদি সিলেবাসের দিকে তাকাই তাহলে প্রধানত দেখতে পাবো যে এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে সিলেবাসটাকে। চারটে ভাগ কি কি? প্রথমে আছে ম্যাথ, তার জিআই, তারপর আছে আহ জিকে, আর লাস্টে অপশনাল থাকে হিন্দি অথবা ইংলিশ। তো এই ক্লাসগুলো প্রধানত থাকবে তোমাদের অল্প দিনে কিভাবে হিন্দিতে বেশ ভালো নাম্বার আনা যায়। যেখানে 20টা কোশ্চেন থাকে, 40টা নাম্বার থাকে, সেই 40-এর ভেতরে আমরা কিভাবে 35+ নাম্বার আনতে পারি সেটা নিয়েই থাকবে আমার এই ক্লাসগুলো, সেটা নিয়েই থাকবে আমার এই আলোচনাটা। প্রথম কথা, ক্লাসের ইন্ট্রোডাকশন দিতে গিয়ে আমি তোমাদেরকে যেটা বলতে চাইবো সেটা হলো হিন্দি খুব অল্প দিনে আয়ত্ত করা যায়। যেহেতু আমরা ক খ গ ঘ গুলো পড়েছি ছোটবেলার থেকে, এগুলো সম্বন্ধেও বেসিক আইডিয়া রয়েছে। আমি আস্তে আস্তে আরো ক্লাসের ডিটেলসে যাব, তবে প্রথমত তোমাদের যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আগামী 3 মাসের ভেতর আহ, আমার ক্লাসগুলো দিয়ে এমন ভাবে আমি তৈরি করব তোমাদেরকে, দেখবে অটোমেটিক একটা ভালো জায়গায় পৌঁছে গেছো হিন্দিতে। সুতরাং এগুলোকে এখন থেকে অল্প অল্প করে করে চলতে হবে। প্রথম ফোকাস থাকবে আমাদের হিন্দিতে, সেটা হলো আগে লেটার গুলোকে চেনা। যেমন দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি লেটার গুলোকে শেয়ার করে দিয়েছি, ক খ গ থেকে শুরু করে হ পর্যন্ত। এগুলো সব লেটার সিঙ্গেল ওয়াইজ লিখে দেওয়া আছে, তারপর কিছু কম্বাইন্ড লেটার আছে যেগুলোকে লেখা আছে, তারপর কিছু বাইনারি কনস্ট্যান্ট আছে সেগুলোকেও লেখা আছে। আর ভাওয়েল, কনসোনেন্ট, এগুলোকে তো আলাদাভাবে চিনতেই হবে। ভাওয়েল কোনগুলোকে বলে, কনসোনেন্ট কোনগুলোকে বলে, সেগুলোকে আহ, আমাদের জানতে হবে। কারণ কি, এই ব্যাকরণের বা হিন্দি গ্রামারের দুটো পার্ট আছে, একটা হলো গ্রামার পোর্শন আর একটা হলো ভোকাব পোর্শন। মানে একটা হলো মুখস্থ করা আর একটা হলো বোঝা। তো দুটোই পরপর আমি ক্লাস আনতে চাই, আনবো পরপর। তো পরের ক্লাস যতক্ষণ না আনছি ততক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাস থাকবে এইগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে এসে যেখানে শুতে যাচ্ছ সেখানে টাঙিয়ে রাখা, নিজের মোবাইলের স্ক্রিন সেভার করে রাখা, যাতে কন্টিনিউ এই লেটার গুলো বা ক খ গ ঘ গুলো একদম তোমার ব্রেন ঠোঁটস্থ করে নাই। আমি যেভাবে বলবো সেভাবে চলতে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি বাংলার বুকে দাঁড়িয়ে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে হিন্দি পড়ানোর মতন আহ কোনো চ্যানেল সেভাবে এখনো পর্যন্ত গ্রোথ দেখায়নি। আমি এতদিন অফলাইনে পড়াতাম, এখন সবে অনলাইনে আসছি। তো যেগুলো বলবো সেগুলো করতে থাকো, দেখবে অনেকটা ইজি হয়ে গেছে ব্যাপারগুলো। নিমেষে তুমি 20টার ভেতর 17 থেকে 18 বা 19টা কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারছো। আর নাম্বারটাও প্রায় 35 থেকে 38-এর কাছাকাছি চলে যাবে, যেটা অনেকটা হেল্পফুল। বোঝা গেল? ঠিক আছে, চলো তাহলে আজকে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যেটুকু হোমওয়ার্ক দিলাম সেইটুকু যেন হয়ে যায়।